নমস্কার, আমি দীপ। আশা করি সকলে ভালো আছেন এবং পয়লা বৈশাখ সকলে ভালোভাবেই কাটিয়েছেন। আজকের গল্প কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা পোর্ট্রেট। কারণ আমাদের চ্যানেলের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের যে আগের গল্পটি ছিল লজেন্স, সেটিকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। তাই আজ আবারও আপনাদের জন্য থাকছে তারই কলমে একটি রোমাঞ্চকর ভৌতিক গল্প পোর্ট্রেট। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক পোর্ট্রেট। সোনাঝুরির মাঠে একটা ফাঁকা জায়গায় বসে মোবাইল সময় কাটাচ্ছিল রঞ্জন। এই জায়গাটা ফাঁকা, হাটের ভিড় এখান পর্যন্ত পৌঁছায়নি। চৈত্র মাসের দুপুর হলেও গাছগাছালির ছায়ায় একটা মনোরম আবহাওয়া, খানিকটা নিস্তব্ধ। একটু দূরে হাটে কেনাকাটা করছে স্ত্রী অস্মিতা আর মেয়ে নায়রা। রঞ্জনের এইসব হাটের ভিড়ে দরদাম করে এটা ওটা কেনা একদম পোষায় না। সারা বছর কাজের চাপ, শান্তিনিকেতনে 3 দিনের ছুটিতে এসেছে বিশ্রাম নিতে, কিন্তু স্ত্রী আর মেয়ের চাপে আসতেই হয়েছে সোনাঝুরির হাটে। ওরা যখন কেনাকাটায় ব্যস্ত, রঞ্জন হাঁটতে হাঁটতে এই নির্জন জায়গাটায় পৌঁছে ভাগ্যক্রমে পেয়ে গেছে একটা গাছের তলায় পুরনো রংচটা একটা লাল প্লাস্টিকের হাতল ভাঙা চেয়ার। সেই চেয়ারটায় বসেই সে মোবাইলে খবরের কাগজ পড়ছিল। একটা লিঙ্ক ক্লিক করতে গিয়ে দেখলো ইন্টারনেট কানেকশন আর নেই। এমনিতেই অবশ্য সিগন্যালের স্ট্রেংথ এই মনের মধ্যে কমই ছিল। মোবাইলটা পকেটে ঢুকিয়ে আড়মোড়া ভেঙে এদিক ওদিক তাকাতে রঞ্জনের চোখে পড়ল খানিকটা দূরে একজন বাউল গোছের লোক একটা ইজেল নিয়ে ছবি আঁকছে আর মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে, যেন ওরই ছবি আঁকছে। একটু অবাকই হলো রঞ্জন। প্রথমত লোকটাকে আগে চোখে পড়েনি, কখন এলো লোকটা? দ্বিতীয়ত এই সোনাঝুরিতে বাউলরা আসে একতারা বা দোতারা বাজিয়ে গান করতে, ছবি আঁকতে কেউ আসে রঞ্জন কোনোদিন দেখেনি। আর সবচেয়ে বড় কৌতূহল, লোকটা হঠাৎ করে ওর ছবি আঁকছে কেন? এই সব কৌতূহল নিয়ে রঞ্জন এগিয়ে গেল বাউলের দিকে। লোকটা দেখলো রঞ্জন সামনে এসে দাঁড়ালো, কিন্তু ওর মধ্যে কোনো বিকার নেই। এক ঝলক রঞ্জনের দিকে তাকাচ্ছে আর পাশে রাখা রঙিন প্যাস্টেলের একটা করে রং তুলে নিয়ে ছবি আঁকছে। রঞ্জন আগেও মেলায় দেখেছে এরকম পোর্ট্রেট আঁকিয়াদের, তবে তারা সাধারণত পেন্সিলেই আঁকে, রঙিন প্যাস্টেলে আঁকে না। এই ব্যাপারটা আরো কৌতূহলী করে তুলল। যেহেতু রঞ্জন ইজেলের পিছনে দাঁড়িয়ে আছে, লোকটা কি আঁকছে, কেমন আঁকছে কিছুই বুঝতে পারছে না। গলাটা একটু খাঁকড়ে পরিষ্কার করে নিয়ে রঞ্জন জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি আমার ছবি আঁকছেন? আপনার জন্য আঁকছি। আমি কিন্তু কিনবো না। আমি বিক্রি করার জন্য ছবি আঁকছি না, আমি আপনার জন্য ছবি আঁকার আদেশ পেয়েছি। শেষ হয়েই এসেছে, আর 2 মিনিট মাত্র। রঞ্জন নিজের কোম্পানির মার্কেটিং হেড, বিক্রি করার নানান কৌশল ফন্দি ফিকির জানে। মুচকি হেসে বলল, বেশ, যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন তাকে গিয়ে দিয়ে দেবেন ছবিটা। লোকটা প্যাস্টেলে আরো কয়েকটা টান দিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে ছবিটা খবরের কাগজে মুড়ে রঞ্জনের হাতে আচমকা ধরিয়ে দিল। আর সেই মুহূর্তেই পকেটে বেজে উঠল মোবাইলটা। নায়রা। ফোন ধরতেই নায়রা বলতে শুরু করলো, তুমি কোথায় দাদা? কখন থেকে তোমাকে চেষ্টা করছি, শুধু বলছে আউট অফ নেটওয়ার্ক। শিগগিরই এসো, মায়ের শরীর খারাপ করছে। ফোনটা ছেড়ে রঞ্জন দেখল বাউল ততক্ষণে আরো পিছনের দিকে বনের মধ্যে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যাচ্ছে। অগত্যা কাগজে মোড়া ছবিটা নিয়ে হাঁটে ফিরে এলো রঞ্জন। একটু খুঁজতেই একটা চায়ের দোকানে পেয়ে গেল অস্মিতা আর নায়রাকে। এক গাদা জিনিসপত্র কিনে অনেক প্লাস্টিকের থলি নিয়ে একটা চায়ের দোকানে বসে আছে ওরা।
উদ্বিগ্ন গলায় রঞ্জন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? নায়রা আমাকে ফোনে জানালো। আরে বলো না, এই এক দোকানদারের সঙ্গে দরদাম নিয়ে তর্কাতর্কি হতে মাকে খুব অ্যাটিটিউড দেখিয়েছে। সেই থেকেই মায়ের শরীর খারাপ। কিন্তু তোমার হাতে ওটা কি? তুমি তো মেলায় কিছু কেনো না। কেন, আমি কি কিনতে পারি না? আমার একটা পোর্ট্রেট আঁকিয়েছি, চল হোটেলে চল, দেখাচ্ছি। হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ সময় গেল অস্মিতা আর নায়রার কেনাকাটা দেখতে। তারপর নায়রার চোখে পড়ল খবরের কাগজে মোড়া জিনিসটা। মোড়ক খুলে খিলখিল করে হাসতে হাসতে নায়রা বলল, এটা তোমার ছবি? তারপর ছবিটা বাবা মায়ের দিকে ঘোরালো। এই প্রথম ছবিটা দেখার সুযোগ হলো রঞ্জনের। নায়রার হাসার যথেষ্ট কারণ আছে। ছবিটা কোনোভাবেই রঞ্জনের মুখের সঙ্গে মেলে না, তবে খুঁটিয়ে দেখলে কোনো একটা চেনা মুখের আদল পাওয়া যাচ্ছে। রঞ্জন কিছুতেই মনে করতে পারছে না কার মুখ। পোর্ট্রেটের মুখটা ভীষণ গম্ভীর আর চোখ দুটো রাগত। অস্মিতা আলগোছে পোর্ট্রেটটা দেখে মন্তব্য করলো, তোর বাবা হাটে গিয়ে যা রাগী গোমরা মুখ করেছিল, ঠিকই এঁকেছে। নায়রা ছবিটাকে টেবিলে টিভির পাশে দাঁড় করিয়ে বলল, আমি কিন্তু বাড়ি ফিরে লিভিং রুমে এটা টাঙিয়ে রাখবো। রেয়ার কালেকশন, বাবা সোনাঝুরের হাটে বসে আঁকিয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ল সবাই। তিনজনেরই অভ্যেস শুয়ে শুয়ে নিজেদের মতো মোবাইল দেখা। অস্মিতা আর নায়রা পাশ ফিরে শুয়ে মোবাইল দেখছে। রঞ্জনের আজকে ইচ্ছে করছিল না মোবাইল দেখতে। মাথার পিছনে হাত দিয়ে শুয়ে নানান এলোমেলো কথা ভাবছিল। ঘরে একটা খুব হালকা নীলচে লাইট ল্যাম্প জ্বলছিল। সেই আলোয় হঠাৎ চোখে পড়ল টেবিলের উপর দাঁড় করানো পোর্ট্রেটটার উপরে কার সঙ্গে যেন মিল। ছবিটার দিকে তাকিয়ে মন দিয়ে ভাবার চেষ্টা করতে থাকলো রঞ্জন। এক দৃষ্টে ছবিটার দিকে তাকিয়ে থাকতে আরেকটা জিনিস লক্ষ্য করলো। বিকেলে ছবিটার মুখে থমথমে ভাব দেখেছিল, এখন মনে হচ্ছে ঠোঁটের কোনায় এক চিলতে তির্যক তাচ্ছিল্যের হাসি আছে, আর চোখ দুটোয় আরো ক্রোধ ফুটে বেরোচ্ছে। অবশ্য এটা মনের ভুল হতে পারে। হালকা নীলচে নাইট ল্যাম্পের আলো আধারিতে মনেও হতে পারে। আরো কিছুক্ষণ ছবিটা দেখতে দেখতে হঠাৎ চমকে উঠল রঞ্জন। বোধহয় চিনতে পেরেছে ছবিতে আঁকা মানুষটাকে, কিন্তু যাকে ভাবছে সত্যিই কি সে? তার সোনাঝুরির বনে ওই বাউলটা বিনা পয়সায় তার ছবি এঁকে হাতে ধরিয়ে দিয়ে যাবে কেন? অস্মিতার কাছে আগে নিশ্চিত হতে হবে ছবিটা যার ভাবছে তারই কিনা। রঞ্জন ঘাড় ঘুরিয়ে দেখল অস্মিতা আর নায়রা দুজনেই ঘুমিয়ে পড়েছে। নায়রার যাতে ঘুম ভেঙে না যায় তাই আলতো করে ঠেলা দিয়ে নিচু গলায় অস্মিতাকে ডাকলো রঞ্জন। কিন্তু অস্মিতা এর মধ্যেই এত গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে যে সাড়া দিল না। আবার চিত হয়ে শুয়ে একটা যেন চুম্বকের আকর্ষণে চেয়ে রইল ছবিটার দিকে। আর তারপর চোখের পাতাগুলো ভারী হয়ে বন্ধ হয়ে এলো। রঞ্জন স্বপ্নে দেখতে থাকলো রাতের বেলা একটা নির্জন রাস্তা দিয়ে ঝমঝমে বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছে। গাড়িতে একা। গাড়ির ভেতরটা অসম্ভব ঠান্ডা। এসির সুইচটা কিছুতেই কাজ করছে না। এত জোরে বৃষ্টি পড়ছে যে ওয়াইপারটা আরো স্পিডে চালানো দরকার, কিন্তু সেটাও কাজ করছে না। একদম নতুন গাড়ি, সিটের উপর থেকে প্লাস্টিক পর্যন্ত খোলা হয়নি, অথচ গাড়িটার কিছুই ঠিকঠাক কাজ করছে না। এমনকি এফএমটা থেকেও অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছে। চ্যানেলটা বদলানো যাচ্ছে না। হঠাৎ
লুকিং গ্লাস দিয়ে পিছনের সিটটার উপর চোখ পড়তেই মেরুদণ্ড দিয়ে যেন বরফ নেমে গেল। পিছনের সিটে বসে রয়েছে গুরুপদ, সেই ড্রাইভারের সাদা উর্দি, দুহাতে একটা কুকুরছানাকে কোলে নিয়ে বসে রয়েছে। রঞ্জনের দিকে তাকিয়ে বলল, নতুন গাড়ি তো স্যার, একটু জোরে চালান। গাড়িটার স্পিড নিজে থেকেই বাড়তে আরম্ভ করলো, জোরে, আরো জোরে। বারবার ব্রেকে পা দিয়েও লাভ হচ্ছে না, ব্রেক কাজ করছে না। দূরে দেখা যাচ্ছে একটা লেভেল ক্রসিং, একটা লাল আলো জ্বলছে। আড়াআড়ি রেল লাইন দিয়ে হুইসেল বাজিয়ে তীব্র গতিতে একটা ট্রেন এগিয়ে আসছে। প্রাণপণে আরেকবার ব্রেক টিপল রঞ্জন, কিন্তু গাড়ির স্পিডটা আরো বেড়ে গিয়ে লেভেল ক্রসিং এ ধাক্কা মেরে রেল লাইনের উপরে গিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল। ধরফর করে ঘুম ভেঙে উঠে বসলো রঞ্জন। গোটা শরীর ঘামে ভিজে গেছে, গলাটা অসম্ভব শুকনো। ঘাড় ঘুরিয়ে দেখলো অস্মিতা আর নায়রাও একইভাবে গোটা মুখে আতঙ্ক নিয়ে পিঠ ঠান করে বসে রয়েছে। কয়েক ঢোক জল খেয়ে রঞ্জন জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তোমার মনে আছে গুরুপদকে স্বপ্নে দেখলাম? রাতের বেলা বৃষ্টি পড়ছে, গাড়ির পেছনের সিটে বসে রয়েছি আমি। গাড়িটা একটা হাইওয়ের চৌমাথার ঠিক মধ্যেখানে দাঁড়িয়ে আছে। গাড়ির মধ্যে তীব্র হিটার চলছে, অসহ্য গরম আর দম বন্ধ লাগছে, সব কাজ তোলা। সেন্ট্রাল লক, পাওয়ার উইন্ডো কিচ্ছু কাজ করছে না। আর গাড়ির ড্রাইভারের সিটে গুরুপদ বসে একটা কুকুরছানাকে আদর করছে। দুদিক দিয়ে দুটো লরি হেডলাইট জ্বালিয়ে ফুল স্পিডে আমাদের গাড়িটার দিকে এগিয়ে আসছে। আর তারপর আমি দেখলাম বৃষ্টির মধ্যে আমাদের গাড়িটা রাস্তার একদিকে দাঁড়িয়ে আছে, হলুদ অ্যালার্ট ল্যাম্পগুলো জ্বলছে নিচ্ছে। তোমরা কেউ কোথাও নেই, আমি একা। এক পাল কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসছে আমার দিকে। আমি প্রাণপণে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দরজা খুলছে না। অথচ গুরুপদ কাকা গাড়ির মধ্যেই বসে আছে। আমি জানলার কাছে কিল মারছি, গুরুপদ কাকা ফিরেও তাকাচ্ছে না আমার দিকে। আমার ওয়াটার বটল থেকে জল খাওয়াচ্ছে একটা কুকুর ছানাকে। তারপর যে কুকুরগুলো তেড়ে আসছিল তারাও দাঁত বের করে ঝাঁপিয়ে পড়লো আমার ওপরে। নায়রা মাথার চুল খামচে ধরে কাঁদতে আরম্ভ করলো। রঞ্জন ছবিটার দিকে তাকালো। গুরুপদর হাসিটা যেন আরো তীর্যক হয়ে উঠেছে, চোখ দুটো আরো ক্রূর। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই দিনটার কথা, শোরুম থেকে আমাদের গাড়িটা ডেলিভারি নিয়ে যেদিন ফিরছিলাম। তারপর রেস্তোরাঁয় খেলাম, বেরিয়ে খুব ইচ্ছা করছিল যে নতুন গাড়িটা একবার চালাই। গুরুপদর কাছ থেকে চাবি নিয়ে ড্রাইভিং সিটে বসলাম, গুরুপদ আমার পাশে। বৃষ্টি পড়ছিল। আর আমি তোমাকে বলেছিলাম, বাবা নতুন গাড়ি আরো জোরে চালাও। গুরুপদ কাকা তোমাকে সাবধান করেছিল। তুমি গুরুপদের কথা শুনছিলে না? হঠাৎ দেখলাম গুরুপদ ঝুঁকে পড়ে তোমার হাতের উপর থেকে স্টিয়ারিংটা ধরে ঘোরানোর চেষ্টা করলো, আর গাড়িটা রাস্তার ধারে একটা বোল্টারে গিয়ে ধাক্কা মারলো। তোমার উপর ওভাবে ঝাঁপিয়ে পড়ে স্টিয়ারিং ধরে অ্যাক্সিডেন্ট করানোর জন্য আমিও ভীষণ রেগে উঠে গুরুপদকে অকথ্য কুকথ্য কথা বলেছিলাম। শুধু অ্যাক্সিডেন্টই নয়, একটা কুকুরছানাকেও ধাক্কা দিয়েছিল। ওকে বলেছিলাম চাকরি ছেড়ে দিতে। আমিও তো বলেছিলাম মা, গুরুপদ কাকা গাড়ি চালালে আমি কোনোদিন আর ওই গাড়িতে উঠবো না। কিন্তু সবচেয়ে বেশি অন্যায়টা করেছিলাম আমি। পিছনের সিট থেকে তোমরা সেটা লক্ষ্য করোনি। হয়তো জোরে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ একটা কুকুরছানা সামনে চলে এসেছিল। তাকে বাঁচাতেই গুরুপদদা ঝাঁপিয়ে পড়ে স্টিয়ারিংটা ধরে কাটানোর চেষ্টা করে নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডারে ধাক্কা মেরেছিল। গাড়ি থেকে নেমে দেখেছিলাম নতুন গাড়ির বাম্পারটা তুবড়ে গেছে। ভীষণ মাথা গরম হয়ে গিয়েছিল। আমিও গুরুপদদাকে অনেক খারাপ কথা বলেছিলাম।
তবুও তখনও সে চাইছিল আহত কুকুরটাকে যদি কাছাকাছি কোনো ডাক্তারখানায় নিয়ে যাওয়া যায়। কিন্তু কিন্তু একটা রক্তাক্ত কুকুরছানাকে আমরা কেউ নতুন গাড়িতে উঠতে দিইনি। তুমি ওখানে গুরুপদকে চাকরি থেকে ছাড়িয়ে নিজে ড্রাইভ করে বাড়ি চলে এসেছিলে। ওর শেষ কথাগুলো এখনো মনে আছে। স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার গাড়িটা সারিয়ে একদম নতুন করে দেবে, কিন্তু এই কুকুরছানাটার প্রাণ চলে গেলে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। আচ্ছা, একটা কথা বলো, আমরা তিনজনেই একই সময় কেন গুরুপদকে নিয়ে এমন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম? পরে তো শুনেও ছিলাম গুরুপদ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। রঞ্জন আঙুল তুলে ছবিটা দেখালো। অস্মিতা আর নায়রার চোখে বিস্ময় ফুটে উঠল। রঞ্জন ছবি আঁকার বৃত্তান্ত বলার পর নায়রা উঠে গিয়ে ছবিটার সামনে দাঁড়িয়ে বলল, আমরা তিনজনেই দায়ী গুরুপদ কাকা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। রঞ্জন আর অস্মিতাও অনুশোচনায় হাত জোর করে পোর্ট্রেটটার সামনে ক্ষমা চাইল। তারপর রঞ্জন পোর্ট্রেটটা খবরের কাগজে মুড়ে ফেলল। ঠিক করলো পরের দিন সোনাঝুরির মাঠে গিয়ে ওই বাউলের কাছে ছবিটা ফেরত দিয়ে আসবে। কিন্তু পরের দিন অনেক খুঁজেও ওই বাউলকে আর কোথাও পেল না। গুরুপদর বাড়ির ঠিকানাটা ছিল বীরভূমের এক গ্রামের, শান্তিনিকেতন থেকে বেশি দূরে নয়। সেখানেই তিনজনে গাড়ি নিয়ে গেল, আর আশ্চর্য দেখা হয়ে গেল সেই বাউলের সঙ্গে। রঞ্জনের কাছে সব শুনে খবরের কাগজে মোড়া ছবিটা হাতে নিয়ে ওই বাউল বললেন, ইনি আমার দাদা ছিলেন। আমিও স্বপ্নে দেখেছিলাম দাদা নির্দেশ দিচ্ছেন আপনারা বাড়ির কাছে এসেছেন। ইনি বলেন সোনাঝুরির মাঠে গিয়ে ছবি এঁকে আপনাকে দিতে, তাহলেই ওর আত্মা শান্তি পাবে। তবে বিশ্বাস করুন, এই ছবি এঁকেছি আমি জানি না, কেউ যেন আমার আঙুলে ভর করেছিল। তারপর ছবিটা দেখে বিহ্বল হয়ে গেল নায়রা। ছবির মুখের আদলটা এখন কেমন যেন বদলে গেছে। নিষ্পাপ দুটো চোখে সরল একটা চওড়া হাসি মুখে গুরুপদ কাকা চেয়ে রয়েছে ওর দিকে। নায়রা ছবিটা বাউরের হাত থেকে ফেরত নিয়ে বলল, না, গুরুপদ কাকার এই ছবি আমি আমার বেডরুমের দেওয়ালে টাঙিয়ে রাখবো। আজকের মতো গল্প এখানেই শেষ। আর একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যদি এই গল্পের মতো কোনো ঘটনার সাথে জড়িয়ে পড়েন তাহলে আপনারা কি করবেন? এর উত্তরটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা গল্প দেখেন, সবই করেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা করলে আমরা অনুপ্রেরণা পাই আরও ভালো ভালো গল্প নিয়ে আসার। তো যাই হোক, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে উপস্থিত হব আমরা, টিম রহস্য রোমাঞ্চ। টাটা।